লেহ লাদাখের সবচাইতে উঁচু বৌদ্ধ মূর্তি। আজ আমাদের নবম দিন। আজকে যাব নুব্রা থেকে প্যাংগং, কিন্তু মনের ভিতরে একটা যন্ত্রণা রয়ে গেছে, যেতে পারিনি তুরতুক থাং, দেখতে পারিনি কেটু পাহাড়ের দূর থেকে তাকে। তুরতুক বালতিস্তানের একটা অংশ। এখানকার মানুষজন মুসলিম, কিন্তু তারা আগে ছিল তিব্বতী বৌদ্ধ। তিব্বতী বৌদ্ধরা কনভার্টেড মুসলিম, কিন্তু তারা প্রচলিত মুসলিম অর্থে নেই। তারা মুসলিম হয়েছে, কিন্তু তাদের সংস্কৃতিকে হারায়নি। তারা তিব্বতীয় সংস্কৃতির লালন পালন করে, সেই জন্যে বাল্টি সংস্কৃতির আলাদা। যাক, সেই মানুষদের দেখিনি, সেই দুঃখ থাকলে মনের ভিতর সেই দুঃখ নিয়েই রাত কাটিয়েছি। দেখা হলো না, এই তো শেষ বয়সে এলাম, আবার কবে আসবো সেটা তো জানি না। সুতরাং হয়তো আর আশাই হবে না। 70-এর কাছে ঘুরছি, প্রথম এলাম। যাই হোক, নুব্রা থেকে আমরা বেরিয়ে পড়লাম প্যাংগংয়ের উদ্দেশ্যে। আর মন যতই খারাপ থাক, রাস্তায় নামলে মন আর খারাপ থাকে না, ভালো হয়ে যায়। আসলে এর সৌন্দর্য সম্পূর্ণ আলাদা। নেড়া পাহাড়, কিন্তু পাহাড় যে এত বৈচিত্র্যময় সেটা এখানে না এলে বোঝা যায় না। পঞ্চপাণ্ডবরা স্বর্গে যাওয়ার জন্যে অলিগলি ঘুরেছেন, হেঁটে হেঁটে স্বর্গে গেছেন। তারা যদি এই নুব্রা বা লাদাখে আসতো বা প্যাংগংয়ে আসতো, আমার দৃঢ় বিশ্বাস তারা আর স্বর্গে যেতে চাইতো না। মাটিতে যদি স্বর্গ থাকে, তাহলে কোন স্বর্গে তারা যাবে? কল্পনার কোনো স্বর্গেই তারা যেত না। তাই আপনি যদি স্বর্গে যেতে চান, যে ধর্মেরই মানুষ হন না কেন, আপনি যদি ভাবেন মরণের পর আমি কোথাও শান্তি থাকব, তাহলে মরণের আগে একবার প্যাংগং আসুন। প্যাংগং লেক ধরে এখানে একদিন কাটান, দুদিন কাটান, এই বৈচিত্র্য দেখুন। এটা না দেখলে বলা যায় না, ভাষায় এর প্রকাশ হয় না। দেখতে থাকতে হয় এর চারিদিক। আমি যাব, দেখব। আমিও যেমন মুখ বুজে দেখেছি, মাঝে মাঝে কমেন্ট করেছি, যদিও আজ বলছি আপনারা শুনতে থাকুন, শোনার থেকে দেখতে থাকুন বেশি। আমি যেতে যেতে 2-4টে কথা বলি। যেমন, যদি এখানে আসেন, পথে ঘাটে বাথরুমের জন্য বেশি চিন্তা ভাবনা করবেন না, সর্বত্রই পাবেন। সর্বত্র বলতে মাঝে মধ্যে পাবেন, কিন্তু এত নির্জন জায়গা, যদি আপনার জরুরি কোনো প্রয়োজন হয়, ঠিক আপনাকে ড্রাইভার বা এজেন্ট ব্যবস্থা করে দেবে। এখানে কাকপক্ষী দেখার মতন নেই, অর্থাৎ কাকেরা এখানে নেই। সুতরাং সেরকম জায়গা দেখে কোনো অসুবিধা হবে না। ছেলে হোক মেয়ে হোক, বাথরুমের কোনো সমস্যা থাকে না। পোশাক আশাক আমরা যেমন সিকিমে বেড়াতে যাই তেমনই নিয়ে আসবেন। তার থেকে বেশি অনেকে ভয় ভয় দেখাবে, প্রচুরই যাবেন, দোকানে যাবেন, গিয়ে বলবেন যে 5 ডিগ্রিতে, 7 ডিগ্রিতে, 10 ডিগ্রিতে, মানে এক এক রকম ডিগ্রি অনুসারে পোশাক পাবেন, জ্যাকেট পাবেন। ওসব হচ্ছে ব্যবসায়ী কায়দা, অত সব কিচ্ছু কিনবেন না। আমি কিন্তু আমার এই যেটা আমি পরেছি, এটা পরে আমি শিখেও যেমন গেছি, এখানেও গেছি, আমার কোনো সমস্যা হয়নি। সুতরাং পোশাক নিয়ে বা জুতো, আপনি বেড়াতে আসবেন, বিশেষ জুতো কিনলেন, অতি সেই -ডিগ্রি হতে পারে, হ্যান ত্যান ইত্যাদি ভেবে জেনে শুনে গল্পের গরু গাছে চড়বে, কিচ্ছু দরকার নেই। আপনি সাধারণ যে জুতো পরেন, গরমের সময় ঠান্ডার জায়গায় বেড়াতে গিয়ে সেই জুতোই পরুন, আপনার কোনো সমস্যা হবে না।
প্যাংগং আমরা যাব। প্যাংগংয়ের পড়শি হচ্ছে হেমিস ন্যাশনাল পার্ক, এক বড় ন্যাশনাল পার্ক। এখানে স্নো লেপার্ড থাকে, আর তাদের বাঁচিয়ে রাখার জন্যই মূলত এই পার্ক, স্নো লেপার্ডের জন্যে। আর আমরা যখন এই যে নুব্রা ভ্যালি হয়ে যাব, তার পাশাপাশি থাকবে হেমিস ন্যাশনাল পার্ক। হেমিস ন্যাশনাল পার্কে অনেক প্রাণী আছে, বিরল প্রাণী, যেগুলো স্বাভাবিক অন্য জায়গায় নেই। যেমন আপনি ব্রাউন বিয়ার পাবেন, মারমটস পাবেন, রেড ফক্স পাবেন, ভরাল এক ধরনের আছে ব্লু ভেড়া, অর্থাৎ নীল ভেড়া, নীল জাতীয় ভেড়া, এই যেগুলো পাবেন কিন্তু হাতের কাছে নেই। আপনি যেতে যেতে হয়তো এখানে মারমটটা দেখবেন, দেখা যায়, আমি দেখিনি, আপনারা দেখতে পাবেন। যদিও দেখার আশা নিয়ে ছুটছি, কিন্তু দেখা মিলবে কপালে থাকলে। কপাল এখানে মানতেই হয়। আর শীতকালে এলে এই স্নো লেপার্ডটা দেখা যায়, অন্য সময় এদের দেখা যায় না, শীতকালে দেখা যায় হেমিস ন্যাশনাল পার্কে। হেমিস ন্যাশনাল পার্কের মধ্যে আছে হেমিস গুম্ফা। কথিত আছে যে যীশু খ্রিস্ট এই গুম্ফায় অনেক দিন কাটিয়েছিলেন। তাকে নিয়ে লেখা বই আছে, মানে পুঁথি আছে, বই বলতে পুঁথি আছে হেমিস গুম্ফাতে। এটা কথিত, যেমন তিনি আরও অনেক জায়গায় গিয়েছিলেন, যীশু খ্রিস্ট নেপালে গিয়েছিলেন, নানা জায়গায় ভ্রমণে গিয়েছিলেন, তেমনি হেমিস গুম্ফায় এসে থেকেছিলেন। এখানে শীতকালে একটা উৎসব হয়, প্রচুর মানুষ যায় সেই শীতোৎসবে, মেনং নাম। সুতরাং আপনি খোঁজখবর নিয়ে সেখানেও আসতে পারেন, যেতে পারেন। স্বর্গ যদি দর্শন করতেই হয়, স্বর্গে যাওয়ার আগে এইসব জায়গায় দেখুন। শরীর নিয়ে অত ভেবে টেবে কী হবে, শরীর আসে, দুদিন পর থাকবে না, তার জন্যে প্রস্তুতি নিন এবং ঘুরুন। আর যদি আপনি তরুণ হন তাহলে ঘুরবেনই, একবার কেন বারবার আসুন, লাদাখ দেখুন আর বিস্মিত হন, একে উপভোগ করুন। আমার ধারণা জীবানন্দ এখানে এলে রূপসী বাংলা নয়, রূপসী লাদাখ লিখতেন। আমরা আরও কয়েকটা বই পেতাম তার, কবিতার বই। যদি রবীন্দ্রনাথ এখানে আসতেন তাহলেও তিনি হয়তো আরও কয়েক বছর বাঁচতেন এই লাদাখকে লেখার জন্যেই। আমি লেখক নই, ভাষায় আসে না, মুগ্ধতা নিজের মনের মধ্যেই রাখতে পারি, প্রকাশ করতে পারি না। আপনারা আসুন, দেখুন, আমার কথা মিথ্যে কিনা, আমার ভাবনা মিথ্যে কিনা সেটা যাচাই করতে হবে। আপনি যে কোনো ভিডিও দেখুন, যে দেখবেন সবাই অত্যন্ত উচ্ছ্বসিত। আমরা বলে ভূস্বর্গ কাশ্মীর, আসলে এখন তো আর কাশ্মীরটা লাদাখে নেই, তখন কাশ্মীর লাদাখে ছিল, কিন্তু আমরা বুঝতেই পারতাম না ভূস্বর্গ কাশ্মীর। আমি আগে একবার কাশ্মীরে এসেছি, ওই ঘুরেছি শ্রীনগর থেকে, যেখানে যেটুকু ঘোরা যায় ঘুরেছি, কিন্তু আমার কাছে কাশ্মীর ভূস্বর্গ মনে হয়নি, ভালো মনে হয়েছে। কিন্তু ওই ভালোটা আমি হিমাচলে পেয়েছি, আমি সিকিমে পেয়েছি, অন্য অন্য জায়গায় পেয়েছি, অরুণাচলে, কিন্তু এখানে সেটা লাদাখে না এলে এই ভূস্বর্গ ব্যাপারটা আসবে না। ভূস্বর্গ লাদাখকে নেই, এখন ওই শব্দটা পাল্টে যাবে, ভূস্বর্গ কাশ্মীর নয়, ভূস্বর্গ লাদাখ। সুতরাং কাশ্মীর আপনি আসুন না আসুন, লাদাখে আসুন, একবার জীবনে একবার হলো লাদাখ ঘুরুন, তাহলে আপনার তৃপ্তি আপনাকে অনেক অনেক দিন রোমন্থন করতে বাধ্য করবে। লাদাখ নুব্রা থেকে প্যাংগং যাওয়ার দুটো রুট আছে। একটা হচ্ছে ডিস্কিট থেকে খালসার হয়ে, অঘাম হয়ে, সায়ক নদী ধরে, দুর্বুক হয়ে, তাংশে ভিলেজ হয়ে প্যাংগং পৌঁছানো যায়। এর দূরত্ব হচ্ছে 162 কিলোমিটার, আর সময় লাগে 6 ঘন্টা, 6.5 ঘন্টার মতন। আর একটা পথ আছে অরিলা হয়ে, অরিলা পাস হয়ে, সেটা ওই ডিস্কিট থেকে শুরু করে খালসার, আঘম, অরিলা পাস, শাক্তি, চাংলা, দুর্বুক, তাংশে, প্যাংগং। এই চাংলা বা অরিলা পাস অত্যন্ত বিপজ্জনক, এটা সাধারণত অ্যাভয়েড করে লোকে।
এর দূরত্ব হচ্ছে 222 কিলোমিটার, ওর থেকে অনেক বেশি, এবং সময় 6 ঘন্টা ওখানে লাগতো, এখানে আরও অন্তত 4 ঘন্টা বেশি লাগে, 10 ঘন্টার লাগে। সুতরাং টুরিস্টরা সাধারণত যায় সহায়ক নদী ধরেই রাস্তায়, সময় কম লাগে। কিন্তু আমরাও সেইটা যাব, সেটাই আমাদের ঠিক ছিল। কিন্তু যেতে যেতে আমরা ঠিক রাখলে তো হবে না, প্রকৃতি অন্য কথা বলে। যেমন আমরা আগাম গিয়ে শুনলাম যে না, ও রাস্তাটা বন্ধ আছে, সহায়ক নদী ধরে সেটা যাওয়া যাবে না, তাই আমাদের রাস্তা পাল্টাতে হলো। আমরা বাধ্য হলাম সেই ঘুর পথে যেতে, অর্থাৎ চাংলা হয়ে যেতে। লা শব্দটা আপনি এখানে পাবেন, লা হচ্ছে গিরিপথ, যার জন্য দেখবেন খাকদুং লা, চাংলা, এই লা শব্দটা আপনি পাবেন এখানে এই সব জায়গায়, সেজন্য লা হচ্ছে গিরিপথ। সুতরাং আমরা শেষ পর্যন্ত ওই রোমাঞ্চকর রাস্তা দিয়েই গেলাম, মুগ্ধের মতো দেখলাম। আপনিও দেখবেন এমন রাস্তা, সেখান থেকে একবার গাড়ি গড়িয়ে গেলে স্বর্গ ভূ আর থাকবে না, ভূ তখন নরক হয়ে যাবে, এমন রাস্তা। কিন্তু আমাদের কাজ তো আর গাড়ি চালানো নয়, আমাদের কাজ দেখা, সৌন্দর্যকে উপভোগ করা। চারিদিক দেখুন। একটা কথা আপনাকে বলি, দেখুন বেড়াতে গেলে বা যে কোনো ছোটো, আমরা যে ট্রেনে যে কোথাও যাই, ট্রেনে উঠে জানলার ধারে বসি, গাছপালা, ধান খেত, হ্যাঁ ত্যান দেখি, দেখতে দেখতে ঘুমিয়ে পড়ি। আসলে দেখার মধ্যে যেন একটা একঘেয়েমি আছে। আমি গ্রামের পর গ্রাম দেখছি, গ্রামের পর গ্রাম দেখছি, সেই একই জিনিস, ধান ক্ষেত, গাছপালা, ধান ক্ষেত, পুকুর, মাঠ ইত্যাদি ইত্যাদি দেখছি, ঘুম আসে। আমি এই কয়দিনে, যে আজকে 9ম দিনেও আমি দেখলাম রাস্তায় ঘুম পায় না, চোখ টেনে নেয়, চোখ যেন ঘুম, শরীর যতই মানে নিস্তেজ হোক, কারণ ঘুরতে ঘুরতে শরীর তো একটা আছে, শুধু রাত্রে ঘুমানো, সকালে আবার ওঠা, আবার চলা, কিন্তু শরীর তো তার একটা প্রকাশ করবে, অসহায়তা প্রকাশ করবে, দুর্বল হবে, সে ঝিমিয়ে পড়বে। কিন্তু পথে নেমে এই ঝিমানোটা আসে না। আপনি পিছিয়ে এসে বুঝতে পারবেন যে ওই ন্যাড়া পাহাড়, গাছপালাহীন পাহাড়, মাঝে মাঝে সবুজের হাতছানি, যেখানে গ্রামগুলো আছে সেখানে, অর্থাৎ খাতে গ্রাম, নদী খাতে গ্রাম, পাহাড়ের মাঝখানে যে জায়গাটা, সেইখানে আছে গ্রাম। সেই ছোটো ছোটো গ্রামে যে সবুজ, অপূর্ব লাগে। পাহাড় যেমন অপূর্ব, তেমনি আপনার চোখ ফেরানো যায় না। ওই সাদা পাহাড় আপনাকে জানলার ধারে বসলে কিছু একটু আগে আপনাকেও ছিল, ঠিক সে একটা প্রজেক্ট হচ্ছে, চোখটাকে তার নাম খুলে হিমাং রাখবে। প্রজেক্ট। এত ভালো জায়গা, আমি মানে মানে 2 ঘন্টার মধ্যে কি বলবো, বলতে পারছি। যাই হোক, বিশ্রামের আমরা জায়গা শেষ পাওয়া পর্যন্ত যাবে না, ঘুরপথে গেলাম, এবং বিশেষ এটা করে একটা অনন্য মহিলাদের অভিজ্ঞতা। হয়তো আফসোস করতে হতো ট্রেনের যে ওই ব্যবস্থা নেই, বিপজ্জনক রাস্তার যে ওয়াশরুমের সৌন্দর্য ব্যবস্থা নেই। সেটা কেমন না জানি, এই ড্রাইভার বললো সেটা এখানে দু নেমে চোখ ভরে, মন ভরে ওয়াশরুমের কাজটা সেরে উপভোগ নিতে। করলাম। আপনারা তারপরে এখান থেকে আসুন, দেখতে থাকুন। আমরা নিশ্চিন্তে যাব। আমি আমার ঝর্ণার আওয়াজ বকবকানির শুনতে থেকেও পাচ্ছি। চোখ রাখুন এখানে পর্দায়, একটা ঝর্ণার জল এবং আছে, পর্দায় দেখুন ছবিগুলো, দূর থেকে বয়ে আর নিয়ে মনে আসছে। মনে প্রতিজ্ঞা নিন আপনি একবার আসবেন। আসুন, প্যাংগং আপনার অপেক্ষায় আছে, প্যাংগং আপনাকে চায়। পৃথিবী যে সৌন্দর্য নিয়ে আছে, সেই সৌন্দর্যের স্বাদ সে আপনাকে দিতে চায়। জল আছে, তার আপনি মানে হয়তো গাছ থাকবেই। আপনার সেটা হচ্ছে, দেখুন দোকানপাট সব বন্ধ, সব দোকান আছে কিন্তু কোনো লোকজন নেই, সব কিছু সব আপনি জায়গায় মানস সরোবরে যাওয়ার স্বপ্ন হয়তো দেখেন, আমরা আসছি, দোকানপাট কোথাও কিন্তু খাবার সেটা দাবার, সবার পক্ষে সম্ভব হয় হোটেলে না। থাকার কোনো ব্যবস্থা অনেক নেই। ঝামেলা আছে, এটার অনেক অসুবিধা দূরত্ব আছে, মানস সরোবরে যাওয়া হয় না। কিন্তু সেই মানস সরোবরের স্বাদ আপনি পেয়ে যাবেন প্যাংগং এলে। প্যাংগং আছে যারা 2 চাকার উপরে সুন্দরী এইসব এলায় মোটরসাইকেলে করে আপনি ঘুরে এখানে বেড়ায় আসুন, ইয়াং ছেলেমেয়েরা, তাদের একটু পক্ষে খুব উপভোগ সমস্যা। করুন। দেখুন কি রং বেরঙের খেলা, মানে আমরা অনেক বিদেশি টুরিস্ট আসছেন এখানে। ছোটবেলায় আমরা রংধনু দেখতাম, রামধনু বা রংধনু, অবাক হতাম, রঙে কি বাহার। এদিকে কোনো দোকান খোলা আছে কিনা। আপনি যদি প্যাংগং আসেন, সেই রামধনু দেখবেন এখানে এসে পাহাড়ে দেখছি পাহাড়ে। একটা চায়ের কি দোকান খোলা অপূর্ব আছে। রং, সব জায়গায় নয়, প্রচুর কিছু ভিড়। জায়গায়।
সব জায়গাতে সব পাহাড় তো আর সমান থাকে না, কিছু পরে পাবেন একটা দোকান, রঙের পাহাড় পাবেন, কয়েকদিনের পাবেন মধ্যে তেমন প্রথম একটা জলে দোকান রঙের দেখলাম পাহাড়। যেটা খোলা, এক মনে দেখতে হবে, এর আগে কোনো দোকান খোলা পাইনি। উপভোগ করুন। চলুন দেখতে থাকুন, দেখতে থাকুন, দেখুন, আর মনের ভিতরে একটা দোকান আসতে পেয়ে সব জনে হুমড়ি খেয়ে পড়েছে। এই বলে আমাকে দিন, ও বলে আমাকে দিন। ভিড় দেখুন কত। দাদা কি খাচ্ছেন? দাদা, ও দাদা কি খাচ্ছেন? আরে চা হিসাবে নিয়েছিলাম, হ্যাঁ, কিন্তু এটা চা নয়, এটা হচ্ছে আদার রস, মানে আদা চা। আদা চা। আদা চা কিন্তু জঘন্য। নিয়ে নিয়ে একদম ফেসে গেছি, এখন না পাচ্ছি ঢুকাতে, না পাচ্ছি। ভালো তো আদা চা দেখে আমি একটা এক কাপ নিই তাহলে। ভয়ঙ্কর বাজে, হ্যাঁ, বাজে না, কাজের থেকে ভয়ঙ্কর বাজে। তাহলে কিনবো না আমি, খাবো না। হ্যাঁ, ফলের রস রস কিনা। আপনি খেয়েছেন? নেবো একটা? না বলছি। কি দিয়েছে দেখে এর মধ্যে? কি স্টিক দিয়েছে? স্টিক না, আদা। ওটা আদা? হ্যাঁ, এ কি আপনার জগন্নাথ নাকি? প্লাস্টিক আছে। নিজের থেকে ধরে ধরে নিচ্ছে। এই একটা তো পারলি কি না যা, গা পাকাটা তুমি পাবে। এটা মনে হচ্ছে হোটেল রুম। পাত্র দেখতে পাচ্ছি, টেবিল দেখতে পাচ্ছি, চাইনিজ প্যাটার্ন, কিন্তু বন্ধ। কোনো আয়োজন নেই, খাবারের কোনো ব্যবস্থা নেই। যেগুলো রেডিমেড ছিল সেইগুলোই সাপ্লাই দিচ্ছে। আমাদের গাড়ির ড্রাইভার চা খাচ্ছে। বাচ্চাদের সব কিছুতেই আনন্দ, সব কিছুতেই এদের আনন্দ, হই হুল্লোড় করছে। একজনকে জিজ্ঞেস করে জানলাম এই জায়গাটার নাম আগাম, আরেকজন বলে আগাম বুদ্ধি। এদিকে আমরা আগাম থেকে নর্মালি যে রাস্তায় যাওয়ার কথা ছিল সেই রাস্তায় যাচ্ছি না, ঘুরে যাচ্ছি চাংলা হয়ে। আসলে চাংলা অনেক ভুল পথ, কারণ এখান থেকে এই রাস্তাটা বন্ধ আছে, পারমিশন পাওয়া যাচ্ছে না। বলছে যে ঘন্টা খানেক বা ঘন্টা দিয়ে অপেক্ষা করলে হয়তো পারমিশন পাওয়া যাবে, কিন্তু সেই সময়টা আমরা আর অপেক্ষা করছি না। 2 ঘন্টা পরে যদি বলে না পারমিশন হবে না, তখন আমাদের খাওয়ানো যাবে, সাদাও যাবে, দুপথে যাবে। সুতরাং আমরা, ড্রাইভার বললো যে না, আমরা চাংলা হয়ে ঘুরেই যাব, তাতে আমরা সময়টা বাঁচাতে পারবো, একটু ঘুরপথ হলে। চললাম চাংলা, আর এর পথে একটা হাইয়েস্ট পিক পড়বে, আর সম্ভবত 18,000 নয়, 16,000 ফুট। সেই পিক পেরিয়ে যেতে হবে। অপেক্ষা করি কখন সেই পিকে আসি। তবে এই রাস্তায় ইয়ে দেখতে পাবে, একটা নজরদার আসবে, ওই যে আইডি যা দেখো তাকে বলে দেবে।
দিয়ে যে এসে এখানে দুর্গুতে পৌঁছাতাম, সেইটা এই যে তিনকোনা হয়ে এই যে শক্তিতে আসবো, শক্তি থেকে আবার এরকমভাবে যাবো, মানে টান গেলে দুটো বাহু যাবো আছে, আর ওটা একটা বাহু ফিরলে হয়ে যাবে। হ্যাঁ, দুটো দুটো বাহু ঘুরে যেতে হবে, আর ওটাতে গেলে একটা বাহু দিয়ে হয়ে যাবে। ডাবল ডাবল 100 জায়গায় 200, ওটা 100 কিলোমিটার হলে এটা 200 কিলোমিটার। এটা তো আর তোমার ওই যে গাড়িটার জন্য প্রাণ করে না। আমাদের কনভয় সামনের ওই বড় পাহাড়টা আমরা ক্রস করব। ওই নদীটা এখান থেকে উত্তর দিকে। ফটো খিচুন, আমরা ফিরে এলাম। हम तो खुद का फोटो खींचना चाह रहे थे उधर उधर के। फोटो खींचो। নড়ছে মনে হচ্ছে না, বলে পড়েছে। ডেন্ডু নেবে ডেন্ডু লাগবে না, আমরা 7 জন প্লাস হ্যাঁ হ্যাঁ আমরা সবাই বাঙালি, আমরা এখন একে বেঁকে নিচে নামছি। এতক্ষণ উঠছিলাম, এবার নামছি। এটা কি সুন্দর ভ্যালি, যদিও ছবি সেইভাবে আমি তুলতে পারছি না। দারুণ সুন্দর দেখতে, দারুণ সুন্দর ভ্যালিটা। রাস্তাগুলো একে সরেছে।
দাঁড়িয়ে থাকলে অদ্ভুত মনে হয় কোনো বাচ্চা মেয়ের চুলের ফিতা খুলে রেখে দিয়েছে। সবাইকে খুঁজতে হবে চোখ দিয়ে। সব ঢুকে যায় চুচের মতো না? ড্রাইভার শর্টকাট মারলো, পাকা রাস্তায় না গিয়ে ব্রোকারপুর রাস্তায় পড়লো, পড়ে গিয়ে কত বড় বড় ইয়াক। সামনে লেগে গিয়ে খপ করে লাফে উঠে পড়েছিল। দিয়ে বলে, এই তো অনেকখানি পথ বাঁচালো। ওই দেখো অনেক ইয়াক, ঘোড়াও আছে, শুধু ইয়াক না, দেখো সাদা ঘোড়া, কালো ঘোড়া। ওই একটা লেজটা সাদা। হ্যাঁ, ওর পিঠ পর্যন্ত ও, ওই আচ্ছা, সোজা সাদা। সোজা সাদা ও ডিজাইন করেছে। ডিজাইন করা। হাইলাইট করেছে এবার পুজোয় হাইলাইট করেছে। আমরা শক্তি ভিলেজে এসে গেছি। এখানে একটা মনেস্ট্রি আছে, কিন্তু আমরা দেখবো না ঠিক করলাম, তাই আমাদের বাস এগিয়ে চলবে। শক্তি ভিলেজ। শিবলা এই দিকেও আছে, ডান দিকেও আছে। ভালো প্ল্যান্টেশন করেছে। দুটো পাহাড়ের কাছে গেলে কি বলে? কি বলে? না, এই দুটো পাহাড় এই যে এইগুলোকে কি বলে? বলি না? আমরা আছি শক্তিতে, এখানেই হবে লাঞ্চ। লাঞ্চ এসে গেছে, সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। সমস্ত কিছু বন্ধ, তার জন্য এরকম বাফেট টাইপ প্লেট একটার জায়গায় দুটো বা দুটোর জায়গায় তিনটে নেবে, যাতে হাতে রেখে খাওয়া যায়। মেনুতে কি আছে দেখিয়ে দিয়েছেন? না, এখনো দেখাইনি, সমস্ত কিছু বন্ধ হয়ে যায়, মুখখানা গম্ভীর। হ্যাঁ, ও মা, হাসিও আছে তো। এটা মেনুতে আছে, এটা কি? মেনুতে হচ্ছে কাতলা মাছ, একদম আদা জিরা বাটা দিয়ে নর্মাল ঝোল। এটা এটা কিসের তরকারি শুক্লবদা? পাঁচ মিশালি ভেজ বড়ি দিয়ে পাঁচ মিশালি। আচ্ছা, এটা আলু ভেন্ডি ভাজা, ডাল। ডাল, বাহ, আর ওটা ভাত। হ্যাঁ, আরে কম কম ভাত দাও, ভাত কম কম নেন, প্লেটের ওয়েট কম। ও খুব মারামারি করে, পোষা বলে রাস্তায় করে, কিন্তু ও খুব দোকান বন্ধ করে আজকে খেতে পারি। ওরা দোকান বন্ধ করলে খাবার হচ্ছে না। তাহলে এটা প্রতিটা দোকান বন্ধ, একটা দোকান। সবগুলো দোকানে তালা। আমরা আছি শক্তিতে। শক্তি লে হচ্ছে মাত্র 45 কিলোমিটার, যে লে হয়ে আমরা এসছি, আর মানালি হয়ে ফিরবো 470 কিলোমিটার, কার্গিল 280 কিলোমিটার।
আর আজকে আমরা যাব প্যাঙ্গন 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 লা। ড্রাইভাররা বসে আছে খাওয়া দাওয়া করে, তারা আমাদের অপেক্ষা করছে। এই একজন বসে আছে, ঝিমোচ্ছে। আমরা যে আগাম থেকে এলাম মাত্র 68 কিলোমিটার দূর থেকে পাহাড় পেরিয়ে এলাম। আমরা যাব প্যাংগং শো, 103 কিলোমিটার দূর। হ্যাপি ভ্যালি রেস্টুরেন্ট, অনেক খরিদ্দার, সবই হচ্ছে ট্রাভেলিং এজেন্সির, কারণ দোকান বন্ধ, ওদিকে সব দোকান বন্ধ, সব লে বন্ধের। 4 দিন পরেও তার রেস্ট চলছে। ওই খাড়াইটা বেয়ে আমাদের উঠতে হবে। তো বড় খাড়াই এর আগে আমরা উঠিনি, সবচাইতে লম্বা, সবচাইতে খাড়া। গাড়ি কোনোভাবেই দাঁড় করা যাবে না, ওই কোনা থেকে মোড় নেবে, এখান থেকে বাঁক নিয়ে উঠে যাবে। এই জায়গাটা থেকে ধরুকে শিলার মতন রাস্তা উপরে উঠে গেছে। ফেলে আসা শক্তি। সাদা আছে, কালো আছে, সাদা কালো আছে। তুমি ছবি তুলো, আমি কিন্তু তুলছি না। আমরা এসে গেছি প্যাংগংয়ের কাছাকাছি। ওই যে দূরে চশমা খুলে দেখো। ওই যে দূরে যে লেকটা দেখা যাচ্ছে ওইটাই প্যাংগং লেক। ফার্স্ট ভিউ অফ প্যাংগং। প্রথম দেখলাম সবাই খুব উচ্ছ্বসিত। ফার্স্ট সাইড, প্রথম দর্শন। ডাক্তারবাবু বলছেন উত্তেজিত হবে না, কারণ উত্তেজিত হওয়ার ওষুধ এখন তার কাছে নেই। উত্তেজনা কমানোর জন্যে কেউ উত্তেজিত হবেন না। স্বপ্নের প্যাংগং।
এটা হচ্ছে প্যাংগং, এখান থেকে শুরু হলো, শেষ হয়েছে চায়নায়। আমাদের ভারতের মধ্যে বসে 3 ভাগের 1 ভাগ, আর চীনে পড়েছে 3 ভাগের 2 ভাগ। এইসব সব টুরিস্টদের থাকার জায়গা মনে মনে হয়। লক্ষ্মী ভাই সিএসটি আর্মি কোনটা? হ্যাঁ হ্যাঁ ওই যে আর্মির জাহাজ ওই যে ওই ওরা কেউ ঢোকে নাকি? ওই যে জাহাজগুলো দেখতে পাচ্ছি, ওটা আর্মিদের জাহাজ, হ্যাঁ ছোট্ট ছোট্ট জাহাজ। স্পিড বোট। আর মানে স্পিড এখানে কামান আছে, এই যে পাশে কামান। এরা ওইদিকে মনে হয় চায় না, ওই সাইডটা কি চায় না? ওই দিক কোন সাইড? ওই সাইডটা? এই সাইডটা হ্যাঁ। আর এখন এই পাহাড়গুলো সব ইন্ডিয়া। হ্যাঁ আর আমরা শুরু তো করলাম ইন্ডিয়া থেকে, তাই এদিকে কি করে চায়না হয়? এদিকে শুরু সাইড, এটা চায়না ও পাশে, এটা ও পাশে লাম্বা হবে। হয়ে চলে গেছে পাহাড়টা। এই পাশটা শুরু হলো, তো শুরু যদি ইন্ডিয়া হয় তাহলে চায়না কোন দিকে হবে? উল্টো দিকে। হ্যাঁ, চায়না বর্ডারের ধারে কাছে তুমি বেঁধে দেবে, তার থেকে 3 মাইল আগে বলে থামো। ওই যে স্কুটি, যেটা আসলে করিনা কাপুর চড়েছিল, ওই যে করিনা কাপুর স্কুটি চড়েছিল না, ওই সেই স্কুটি। টুরিস্টদের জন্য স্কুটি আছে, বুদ্ধা আছে। নিচে চড়া হয়ে গেছে। উল্টো দিকে সব থাকার জায়গা, আমাদের ডান দিকে সব থাকার জায়গা। মনে হচ্ছে আমাদের এখানেই নামতে হবে। জ্যাকেট এই না। প্যাংগং লেক, এখন সন্ধে হতে যাচ্ছে। বসার জন্য চেয়ার দেওয়া আছে। টুরিস্টরা এসেছে, এখনো সব টুরিস্টরা এসে পৌঁছায়নি। আমাদের দর্শক সম্ভবত এইটুকুই, এরপরে আর আমাদের কাছে যেতে হবে না। এরপরে মানে ওই যে দূরে যে পাহাড় দেখা যাচ্ছে ওইটুকুনি, এরপরে আরও লম্বা হয়ে গেছে। সুতরাং সেদিক তো বর্ডার, সেখানে আমাদের পৌঁছাতেই দেবে না। আমি যেটা দেখতে পাচ্ছি, এখানে একটা পাখি দেখতে পাচ্ছি, সম্ভবত কি বলে,
সি কি বলে সি আর গাংসালি নাম মনে পড়ছে না, কিন্তু পাখিটা দেখাতে মনে করি, যেহেতু সমুদ্রের থেকে বিপরীতে ওই পাখিটার কাছে যাব আমি, কিন্তু সেখানে দেখতে সেরকমই। এই যে উঠছে, ওর কাছে এলো। এটা আমার কাছে অন্তত রেয়ার মনে হয় যে এই বিদেশ ভিউয়ে এরকম 12-13,000 ফুট উপরে এই পাখি, যেখানে জল আছে কিন্তু মাছ নেই, সেখানে কি করে বাস করে? হ্যাঁ, মাছ নেই বললাম কেন, কারণ এই দেখতে পাচ্ছি না, যাবো না, এবার উড়ে যাওয়ার ধান্দা করছে। আমি একটু জুম করে দেখাই। এ হচ্ছে পাখিটা, আমরা ওদের অতিথি। ভয় ভয় পেয়ে আসছিল, এবার কাছে আসছে। এসো শোনা, কাছে এসো। কোথায় গেলেন? আমি তো খুঁজে পাচ্ছি না। এই তো তীর তীর করে হাসছে। নামটা যদি আপনাদের জানা থাকে আপনারা জানাবেন, আমি তো নাম জানাতে পারলাম না। আপনারা অনেকে পক্ষী বিশারদ থাকতে পারেন, যারা পাখি ভালো চেনেন, তারা বলতে পারবেন এই পাখির কি নাম। পাখি ছেড়ে দিয়ে পাখি এনে দেখাবো। হচ্ছে পাখিরা তো স্বাধীন, আমিও তো স্বাধীন নই। আমার গিন্নি একেবারে সেন দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। সে সবসময় প্রতি পদে পদে আমি কেমন থাকি না থাকি আমাকে তল্পি বাহক বানিয়ে দিয়েছে। বাহক না, সে বাহক হয়ে গেছে। কারণ আমার কোনো মুভমেন্টই সপ্তাহ সন্দেহের চোখে, যদি পড়ে যাই ধরে যাই কি হবে, বুড়ো মানুষ। সুতরাং এবার নিচে যাই। তার সামনে বলা যাবে না, বললে খেপে যাবে। এই দেখুন, আরেকটা সারা পথে দেখে আসছি, এত অল্প জলে এরা কি করে বাসে কে জানে। সব ঠিক আছে? কোনো সমস্যা নেই তো? কোনো সমস্যা নেই তো? সব ঠিক আছে। আচ্ছা, আবার তো একটা ওইরকম আগের দিনের মতন খারদুংলার মতন একটা পাশ পেরিয়ে এলাম। হ্যাঁ, অনেক উপর দিয়ে পাহাড় ডিঙালাম। হ্যাঁ, আমার সঙ্গে না একটু জোরে জোরে করে কথা বলবেন, আমার কানটা তো আচ্ছা। খারাপ হয়ে গেছে। হ্যাঁ, এমনি কোনো সমস্যা হয়নি তো? না, সমস্যা হয়নি। আচ্ছা, ওইটাই জানতে চেয়েছিলাম। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আমার মেশিনটা এখানে এসে খারাপ হয়ে গেল। কি আর করা যাবে। মা তুমি হাজির? হাজির? ও, এখানকার জল স্ফটিকের মতন, অনেক নিচে অব্দি দেখা যায়। আপনি পাথর দেখতে পাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি, একেবারে কাচের মতন, ময়লা নেই। কিন্তু দূর থেকে দেখলে সেটা দেখা যাবে না। ছোট 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 ঢেউ আছে, ঢেউয়ে দেখা যাবে না। এই হচ্ছে প্যাংগং লেক। প্যাংগং লেক এই অপূর্ব সুন্দর। টুরিস্টরা এখানে আসে শত মাইল পেরিয়ে, শত কষ্ট পেরিয়ে দেখার জন্যে। এ তো বাড়ির পাশে পুকুরেও দেখা যায়, কিন্তু কেন আসে এখানে? এর নিস্তব্ধতা, এর বিশালতা, এর মহানতা, সব কিছুকে অনুভব করতে হলে এই লেকে আসতে হয়, প্যাংগং লেকে আসতে হয়। প্যাংগং লেকে আসলে মনে পড়ে কোথাকার কথা, আমি না ভুলে গেছি, কি বলবো আপনাকে বলুন তো। সেই চীনের সঙ্গে আছে সর্বোচ্চ যে জলাশয়, সেটা বৃদ্ধ হয়ে গেছি তো নাম সবসময় মনে পড়ে না, এই এক সমস্যা। যাই হোক, এই
শান্ত শীতল জলাশয়ের পাশে আছে এই পাহাড়। এই পাহাড় কিন্তু এখানে আড়াল করে নেই, যার জন্য এখানে লোক বাস করে না। কারণ এমন কোনো ভ্যালি নেই যে ভ্যালিতে লোক সুরক্ষিত থাকতে পারে। কারণ প্রত্যেকটা ভ্যালিতে চারিদিকে পাহাড় থাকে, সেখানে মানে আবহাওয়ার তীব্রতা থেকে, শীতের তীব্রতা থেকে মানুষকে রক্ষা করে প্রকৃতি পাহাড়। কিন্তু এখানে সেটা নেই বলে মানুষ এখানে বাস করে না। শুনেছি প্যাংগংয়ে ক্ষণে ক্ষণে রং পাল্টায়, সুতরাং দেখি একটু আগে তুলেছিলাম। এখন আমরা আমাদের কটেজের সামনে এসে গেছি, সোমা কটেজে আমরা আছি। এই যে সোমা কটেজ, একটু কাছের থেকে দেখি, দূরের থেকে পড়া যাচ্ছে না। সোমা কটেজ, পাহাড়ের রংটা একটু দেখি, শুরুর থেকে দেখি। আপনারা দেখুন কোনো পার্থক্য বুঝতে পারছেন কিনা, রং পাল্টাচ্ছে কিনা। নানা জনে নানা কথা বলে। আর এই হচ্ছে আমাদের কটেজ, সোমা কটেজ। এখান থেকে শুরু করে 50 জন লোক এই কটেজে থাকবো। আছি প্যাংগং লেকে। এখন রাত 10টা কি 10:30, 10:30, 10:25 মিনিট, 10:30। বঙ্গোপসাগর থেকে মাত্র 15,000 ফুটের মতন উপরে, 14 থেকে 15 মাঝামাঝি। আর বঙ্গোপসাগর ইলিশ খাবো আজকে। অর্থাৎ প্যাংগনে পিকনিক আয়োজক দেবাশিস সরকার। চলুন দেখি কি কি হচ্ছে, আমরা একটু দেখে নিই। সুন্দরভাবে এই যে আমাদের এক্সট্রা কিন্তু সব জায়গায় দাদা একটু দেখাবেন এখন কি বুকটা থেকেও লাইট করেছি, ক্যান্সার থেকেও এটা আছে কি? ডাল। এটা ডাল, ডাল বলে বেগুন ভাজা, দেখুন লম্বা লম্বা বেগুন, আলু পোস্ত। এই দেখুন বঙ্গোপসাগর থেকে ইট চলে আসছে 15,000 ফুট উপরে, নিয়ে আসছেন দেবাশিস সরকার। যারা মাছ খাবে না তার জন্য পনির, সাদা ভাত আছে, আর আছে লাস্টে পায়েস। আহা, এই তো লাস্টে পায়েস। ভাবছি এখানে বসে আমরা যেন একটা জন্মদিনের বা বার্ষিকী উৎসব পালন করছি। শুধু ভাবতেই রোমাঞ্চকর যে সমুদ্রের থেকে 15,000 ফুট উপরে বসে খাচ্ছি সমুদ্রের ইলিশ। দাদা প্যাংগংয়ে পিকনিকটা কেমন হচ্ছে? দারুণ 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 হচ্ছে। আচ্ছা, বেশ রোমাঞ্চকর। একদম একদম। থ্যাংক ইউ। দেখি আমাদের সবচেয়ে ক্ষুদে ধীরে খাওয়া পিকনিকে, ওই যে সব সমুদ্রপৃষ্ঠের 15,000 উপরে বসে পিকনিক করছো, কেমন হচ্ছে? ভালো লাগছে আপনার? আমি দেবী, ভালো, গুড, ভেরি গুড। আপনাকে দেয়নি এখনো, না দেবে? পাবো, আপনার প্রত্যাশায় বসুন, পাতে ইলিশ পড়বে সে আশায় থাকুন। এই পিকনিক কেমন হলো? দারুণ। 15,000 ফুট উপরে বসে পিকনিক করছি সমুদ্রের ইলিশ দিয়ে। সবাই মিলিয়ে যদি যা কিছু করা যায় ভালো হয়। একটা ফ্যামিলির মতো 14-15 ভালো সংস্কার থেকে ভালো জিনিস এত উপরে মানে শারীরিকভাবে সুস্থ থাকাটাও একটা বিরাট ব্যাপার এখানে। সুস্থ আছেন তো? হ্যাঁ, শারীরিকভাবে সুস্থ আছি, এটা ভগবানের অবদান। আর এছাড়া দেবাশিস বাবু খুব চেষ্টা করেছেন, ভালো লেগেছে। থ্যাংক ইউ দাদা, আপনাকেও। আপনারা সবাই দাদা কেমন লাগলো? আপনাকে খুব ভালো, আমার খুব ভালো লেগেছে। আমাকে ভালো লাগে কি হবে, সব মিলে কেমন লাগলো? থ্যাংক ইউ আমাকে ভালো লাগার জন্য।
আমি বেগুন বেগুন হবো না। এটা কিসের চল? এটা কিসের চল? ও এটা একটা জিনিস বলা হয়নি, যারা ইলিশ খাবেন না তারা তো পাবেন পনির, তারা পাবেন পনির, কিন্তু যারা পনির খাবেন না তারা কি করবেন? তারা পাবেন ডিম। আপনি যদি ইচ্ছে প্রকাশ করুন, যদি ইচ্ছে প্রকাশ করেন তাহলে আপনার জন্য যে যা দরকার তা ব্যবস্থা করবেন। কারা করবেন? দেবাশিসদার টিম আছে, এই টিমে আপনি শুধু আপনার ইচ্ছেটা জানাবেন, দেখবেন আপনার সব ইচ্ছা পূরণ করার জন্য তারা বসে আছেন। শত কষ্ট হলো এই 15,000 ফিট উপরে প্যাংগংয়েও আমরা ইলিশ মাছ খাচ্ছি তাদের দৌলতে, কারণ সমস্ত ঠান্ডাকে উপেক্ষা করে তিনি আমাদের খাওয়াচ্ছেন। তারা এই পুরো টিমটাই আমাদের ভরসার জায়গা। অন্ধকার, আমি প্যাংগংয়ের পরে প্যাংগংয়ের রাত দুপুর, খুব ইচ্ছে ছিল ছবি তুলব, আলো নেই, কিছুই দেখা যাচ্ছে না। তবু যত সময় পারলাম টক টক করে কাঁপতে কাঁপতে এখানে অপেক্ষা করলাম। চারিদিক দেখলাম, মিল্কওয়ে দেখলাম। আমাদের কটেজগুলো রাতের বেলায় দেখা যাচ্ছে, প্রচুর হাত কাঁপছে ঠান্ডায়। দূরে কটেজের আলো, কিছুই দেখা যাচ্ছে না। ব্যাঙ্গালোরের পরে অন্ধকার, আকাশের আলো, তারা ভর্তি, ঝকঝক করছে তারা, কিন্তু শুভরাত্রি, ভালো থাকুন, সুন্দর থাকুন, কাল আবার দেখা হবে।